ইউনূস শাহবাজ বৈঠক, দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করতে গুরুত্ব আরোপ। ভিডিও দেখে চিহ্নিত হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো অস্ত্রধারীরা, কয়েকজন গ্রেফতার। ছাড়পত্র ছাড়াই চট্টগ্রামে এস আলমের বিশাল ভবন, নেই নকশার অনুমোদন, মানা হয়নি ইমারত নির্মাণ বিধিমালাও। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জাতিসংঘের অধিবেশনের ফাঁকে এই বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন দুই নেতা। পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সাথেও সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার। বিস্তারিত জানাচ্ছেন আশরাফ শুভ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশন, যেখানে অংশ নিতে গিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। আলোচনায় বিভিন্ন পর্যায়ে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার উপর জোর দেন দুই নেতা। এছাড়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে চাঙ্গা করার আহ্বান জানান ডক্টর ইউনূস। বৈঠকে বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাশাপাশি দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনার জন্য যৌথ কমিশন পুনরায় সক্রিয় করার কথা বলেন দুই নেতা। এই দিন শাহবাজ শরীফ ছাড়াও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সাথে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূস। এ সময় ন্যায় বিচার, স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য ডক্টর ইউনূসকে অভিবাদন জানান তুর্ক। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের মেয়ে কেরি কেনেডির সাথে দেখা করেন অধ্যাপক ইউনূস। এছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের প্রশাসক সামান্তা পাওয়ারের সাথেও বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। আশরাফ শুভ, ২১শে টেলিভিশন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাংলাদেশকে পূর্ণ সমর্থনের কথা বলা হয়েছে, কিন্তু কূটনীতিকদের চোখে পড়ছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ। তারা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তার এমন বন্ধুসুলভ সম্পর্ক বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে। বিস্তারিত থাকছে নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। এই বডি ল্যাঙ্গুয়েজ ছিল কূটনীতিকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বন্ধুত্বপূর্ণ এবং সমর্থনসূচক প্রতীক। জাতিসংঘের সাইডলাইন বৈঠকে দেখা গেছে ডক্টর ইউনূসের প্রতি জো বাইডেনের বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত সম্মানজনক ও আন্তরিক। এটা তো অকল্পনীয়, অভূতপূর্ব না, শুধু অকল্পনীয়। সচরাচর যেটা দেখা যায় হাই, হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি সম্বন্ধে হয়, বা ধরুন করমর্দন তো বটেই হয়, কিন্তু এভাবে আন্তরিকতার সঙ্গে জড়িয়ে ধরা, এটাতে সাংঘাতিক উষ্ণতা প্রকাশ পেয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ এবং তার আন্তর্জাতিক অবস্থান বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যে ব্যক্তিটি আমাদের দেশকে ওখানে রিপ্রেজেন্ট করার জন্য গেছেন, তিনি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, অত্যন্ত মর্যাদাশীল ব্যক্তি। প্রফেসর ইউনূস যতদিন সরকার প্রধান রয়েছেন ততদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক সাহায্য সহযোগিতা পেতে পারে। একই সাথে জিএসপি, রোহিঙ্গা সংকট সহ যেসব সমস্যা বাংলাদেশের গলার কাটা হয়ে রয়েছে সেগুলো থেকে উত্তরণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমেরিকার সাথে আমাদের সম্পর্ক কিছুটা ঘাটতি হয়েছে, একটা তো জিএসপির বিষয়, সেটা যদি আবার উদ্ধার করা যায় তাহলে একটা বড়
পরিবর্তন আসবে। আর একটা ওই যে র্যাবের যে স্যাংশনটা দেওয়া হয়েছিল সেখানে যদি পরিবর্তন আনে তাহলেও বোঝা যাবে যে আমেরিকা নতুন ধরনের সম্পর্কের যেই কথা বলা হচ্ছে তার সাথে সে সম্পৃক্ত। বাইডেন কেবল ডক্টর ইউনূসের প্রতি তার শ্রদ্ধা ও সমর্থনই জানাননি, বাংলাদেশকে তার যোগ্য সম্মানও দিয়েছেন। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ভিডিও দেখে চিহ্নিত করা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো ব্যক্তিদের। এর মধ্যে ধরা পড়েছে কয়েকজন। জব্দ করা হচ্ছে দেশি বিদেশি অস্ত্র ও গুলি। র্যাব সদর দপ্তর বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া ভিডিও বিশ্লেষণ করেই চালানো হচ্ছে অভিযান। আরও থাকছে দীপু শিকদারের বিশেষ প্রতিবেদনে। রাজশাহীর বোয়ালিয়া এলাকায় 5 আগস্ট সরকার পতনের শেষ মুহূর্তে আন্দোলন দমাতে 2টি পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করেছিলেন এক ব্যক্তি। ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায় তার পরিচয়। জহিরুল ইসলাম রুবেল নামের ওই ব্যক্তিকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র্যাব। এর আগে গত 4 আগস্ট একই আন্দোলনে গুলি চালানোর নেতৃত্ব দেন কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাঝারুল ইসলাম মাসুদ। গত 15 সেপ্টেম্বর রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার আন্দোলন ঘিরে উত্তাল ছিল এই উত্তরার রাজপথ। উত্তরার যে 11 নম্বর সেক্টর, আমি যে মোড়টিতে দাঁড়িয়ে আছি, ঠিক এই পিছনের এই জায়গাটি থেকে ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করে কিছু দুষ্কৃতকারী, যাদের হাতে ছিল অবৈধ অস্ত্র এবং অনেক বহিরাগতই কিন্তু এই মিশনে অংশ নিয়েছিল। যা এই গুলিবর্ষণের নেতৃত্ব দানকারী রুবেলকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে র্যাব। এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র জনতার উপর বল প্রয়োগ সহ দেশি বিদেশি অস্ত্র দিয়ে গুলি চালানো অনেকে আবার গা ঢাকা দিয়েছেন। তবে এদের মধ্যে অনেকেই আছে র্যাবের জালে। যে সকল অত্যাধুনিক অস্ত্র, এই ধরনের অস্ত্র কিন্তু আমরা তাদের কাছে দেখতে পেয়েছি ভিডিওতে, যেমন AK-47 মতো অস্ত্র তাদের হাতে ছিল। সেগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু তারা এই ছাত্র জনতার উপরে কিন্তু তারা গুলিবর্ষণ করেছিল এবং আরও অনেক ধরনের দেশীয় অস্ত্র নিয়েও কিন্তু তারা মহড়া দিয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি যে সেগুলো ব্যবহার করে কিন্তু তারা বিভিন্ন জনকে তারা কিন্তু জখম করেছিল এবং তাদেরকে আমরা মোটামুটি শনাক্ত করে ফেলেছি। এখন আমাদের অভিযানগুলি পরিচালনা আছে। র্যাব এ পর্যন্ত 5-এরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। তারা হলেন রাজশাহীর বোয়ালিয়ার গুলির ঘটনায় জহিরুল ইসলাম রুবেল, কিশোরগঞ্জ সদরের একই ঘটনায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মাঝারুল ইসলাম মাসুদ, উত্তরা 3 নম্বর সেক্টরে দেলোয়ার হোসাইন রুবেল, চট্টগ্রাম কোতোয়ালিতে গুলির ঘটনায় সোলাইমান বাদশাহ, শাহবাগ ও আশপাশের এলাকায় গুলি চালানো সৈয়দ মোশাররফ হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও থেকে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। মূলত এটি আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলি এবং যে ভিডিওগুলি পাচ্ছি সেগুলোকে আমরা সোর্স হিসেবে ব্যবহার করছি, পরবর্তীতে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা তাদেরকে গ্রেফতার করছি এবং এই প্রক্রিয়ায় কিন্তু আমরা অনেকেই শনাক্ত করেছি এবং আশা করছি যে অচিরেই আমরা আরও অনেকেই গ্রেফতার করতে সক্ষম হব। বৈধ অবৈধ অস্ত্র উদ্ধারেও কাজ চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। যে সকল আগ্নেয়াস্ত্র মূলত এখানে ব্যবহার হয়েছিল সেগুলো উদ্ধারের অভিযান পরিচালনা করছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সিডিএর অনুমোদন ছাড়াই চট্টগ্রামে এসালম গ্রুপ গড়ে তুলেছে বিশাল ভবন। মানা হয়নি ইমারত নির্মাণ বিধিমালা, নেওয়া হয়নি ছাড়পত্র, নকশারও অনুমোদন নেই। সিডিএর চেয়ারম্যান আব্দুস সালাম এসব অবৈধ কর্মকাণ্ডে সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। আব্দুস সালাম ক্ষমতার দাপটে নিজেই গড়ে তুলেছেন নকশা বহির্ভূত একাধিক ভবন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর মোমিন রোডের এই বহুতল ভবনের মালিক এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে ছাড়পত্র, নকশা অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে ভবনটি। জিসি মোড়ের বহুতল বাণিজ্যিক ভবন ওয়েল পার্ক এর মালিক সিডিএর তখনকার চেয়ারম্যান আব্দুস সালাম। এই ভবনেও নেই ছাড়পত্র, নকশা অনুমোদন। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই এসব ভবন নির্মাণের কথা স্বীকার করেন সিডিএর এই কর্মকর্তা। পারমিশন নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা যখন ওই অথরাইজেশন কমিটিতে প্ল্যানের জন্য আসছে তখন দেখা যায় বিল্ডিং হয়েছে, তখন সেটা প্ল্যান নিতে পারেনি, সেটা প্ল্যান হয়নি। কিন্তু ওরা প্ল্যান ছাড়া আগে করে ফেলছে, আগে ক্ষমতা দেখা করে ফেলছে। এখন যেহেতু একটা ভালো অদল হয়েছে হয়তো ইয়াটা, কিন্তু তারা প্ল্যানটা অনুমোদন হয়নি। ডেবের নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে নির্মাণ করা হয় ব্যক্তিগত এসব বাণিজ্যিক ভবন। এমন ফাইল দেখছি যে আমি হোয়াইট পেপার
আমাদের বিজ্ঞরা সাইন দিয়ে চলে আসছে এখানে, কিন্তু আমি দেখতেছি হোয়াইট পেপার, ড্রয়িংটা হচ্ছে হোয়াইট। তখন আমি এটা শো করছি এই অ্যাক্সিডেন্টের জন্য ও দায়ী, ও 100বার ফোন করছে পিডিকে, এই যে হাবিবকে ফোন করে তাড়াতাড়ি তাড়াহুড়ো কাজ করতে গিয়ে ধরা হয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রভাব প্রতিপত্তির জোরে নির্মাণ করা এসব ভবন নগরবাসীকে ফেলছে ঝুঁকিতে। এটা অবশ্যই বিপজ্জনক শহর হচ্ছে এবং ঢাকা শহর ইতিমধ্যেই কিন্তু বিপজ্জনক সীমা অতিক্রম করেছে। চট্টগ্রাম নগর এখন বিপজ্জনক সীমা অতিক্রমের একেবারে চূড়ান্ত ধাপে। এখনও যদি ব্যবস্থা না নেওয়া হয় এগুলি কিন্তু ভবিষ্যতে করা খুব কঠিন হবে। অবৈধভাবে ভবন নির্মাণকারী এবং সিডিএর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদও দিয়েছেন এই নগর পরিকল্পনাবিদ। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে জামায়াত আমিরের সঙ্গে আওয়ামী সাংবাদিক নেতারা, ছবি ভাইরাল। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। এস আলম গ্রুপ সহ 6 কোম্পানির খেয়াল খুশির উপর নির্ভর করছে ভোজ্য তেল ও চিনির বাজার। সিন্ডিকেট করে অতি মুনাফা লুটছে তারা। ভোক্তারা চান সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা। প্রতিযোগিতামূলক বাজার তৈরির কথা বলছেন বিশ্লেষকরাও। যদিও ট্যারিফ কমিশন বলছে আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতিপূর্ণই আছে এই দুটি পণ্যের দাম। মেহেদী হাসানের রিপোর্ট। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2022-23 অর্থবছরে দেশে $2.89 বিলিয়ন ভোজ্য তেল আমদানি হয়েছে, যার 80%ই করেছে টিকে, সিটি, এস আলম এবং মেঘনা গ্রুপ। এ সময় চিনি আমদানি হয়েছে $1.02 বিলিয়ন। এর মধ্যে মেঘনা গ্রুপ একাই 41% এবং সিটি গ্রুপ 29% আমদানি করেছে। বাকিটা আমদানি করে এস আলম সহ আরও 3 গ্রুপ। এই সিন্ডিকেটের হাত থেকে মুক্তি চান সাধারণ মানুষ। সেনাবাহিনী যদি দায়িত্বটা নিয়ে যদি দুই একটা উত্তম মাধ্যম দিত তাহলে আবার মনে বাজারটা নিয়ন্ত্রণ থাকতো। যদি ইচ্ছা করে সেনাবাহিনী সিন্ডিকেট ভাঙতে পারে। যখন মিডিয়া কর্পোরেট হাউসের মধ্যে যায় তখন সিন্ডিকেট তৈরি হয়। এই সিন্ডিকেট ভাঙতে হলে আগে মিডিয়াকে কর্পোরেট হাউস থেকে বের করতে হবে। এদিকে গত 1 বছরে বিশ্ববাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম কমেছে 35%। বিক্রি হচ্ছে $0.9 তথা 105 টাকায়। কিন্তু দেশের বাজারে খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম কমেছে মাত্র 4.57%। লিটার প্রতি বিক্রি হচ্ছে 167 টাকায়। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি চিনির দাম 30% কমে এখন $0.40 বা বাংলাদেশি মুদ্রায় 47 টাকায় নেমেছে। কিন্তু দেশের বাজারে চিনির দাম কমেছে মাত্র 7%-এর কিছু বেশি। প্রতি কেজি বিক্রি হচ্ছে অন্তত 130 টাকায়। তবে বিশ্লেষকদের মতে ক্রুড ও রিফাইন পণ্যের শুল্কের পার্থক্যের কারণেই সিন্ডিকেশনটা গড়ে উঠেছে। এ বাজারকে প্রতিযোগিতামূলক করতে হবে। ট্যারিফ ব্যারিয়ার দিয়ে এদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমরা বারবার করে বলছি যে এই ধরনের পণ্যে, বিশেষ করে যেগুলো নিত্য পণ্য হিসাবে ঘোষিত, এগুলোকে অন্তত ট্যারিফ ব্যারিয়ারের আওতা বাইরে নিয়ে যাওয়া। এটা এমন একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, এত শক্তিশালী, এটা ভাঙার জন্য এক ধরনের সংগ্রাম লাগবে। টিসিবিও তো ভালো কাজ করতে পারেনি। টিসিবি তো একটা ছিল যে না, সরকার নিজে বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবে এই তাদের মাধ্যমে নিয়ে এসে। তবে ট্যারিফ কমিশন বলছে 1 বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য 15% কমলেও ভোজ্য তেলের মূল্য প্রায় 10% বেড়েছে। সাথে অপরিশোধিত চিনিতে 59% এবং ভোজ্য তেলে 15% শুল্ক দিতে হয়। এডিবল অয়েল এবং চিনির যে ইন্টারন্যাশনাল প্রাইস 1 সপ্তাহে অনেক বৃদ্ধি পেয়েছে এবং 1 মাসে যদি চিন্তা করেন সেটাতে আরো বেশি বৃদ্ধির প্রতিফলন আমরা দেখব। যে কোনো ব্যবসায়ী চাইলেই এ দুপণ্যের ব্যবসার সাথে যুক্ত হতে পারে বলেও জানান এই সরকারি কর্মকর্তা। ক্যাপিটালটা একটা বিরাট ইস্যু, যেটা একটা বড় ক্যাপিটালের বিজনেস। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আলাপ আলোচনার টেবিলে তার এক পাশে ছিলেন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং অন্য পাশে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। এছাড়াও এই সময় ওই টেবিলে ছিলেন স্বৈরাচারের দোসর বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল ও বিএফইউজের আওয়ামী একাংশের বর্তমান মহাসচিব ওমর ফারুক। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ইউনূস শাহবাজ বৈঠক, দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করতে গুরুত্ব আরোপ।
ভিডিও দেখে চিহ্নিত হচ্ছে ছাত্র জনতা আন্দোলনে গুলি চালানো অস্ত্রধারীরা, কয়েকজন গ্রেফতার। ছাড়পত্র ছাড়াই চট্টগ্রামে এস আলমের বিশাল ভবন, নেই নকশার অনুমোদন, মানা হয়নি ইমারত নির্মাণ বিধিমালাও। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।